হ্যালো নমস্কার বন্ধুরা, আমি সপ্তদীপা চলে এসেছি আপনাদের সাথে বং বৈঠকের আসর জমাতে। আর আমাদের আজকের গল্প বেলফুল ও খুকুমণি। আমাদের আজকের গল্পটা লিখেছেন শম্ভু মুখার্জি। এই গল্পটি নেওয়া হয়েছে শম্ভু মুখার্জির বই ভরা হাসি থেকে। এই বইটি প্রকাশিত হয়েছিল কলকাতা বইমেলা 2003-এ। আমাদের আজকের গল্পটা প্রেমের গল্প তো বটেই, তবে আজ অব্দি আপনাদের যা যা গল্প শুনিয়েছি তার থেকে অনেকটা আলাদা। কারণ এটি একটি নিঃস্বার্থ প্রেমের গল্প। এখানে না আছে কোনো চাওয়া পাওয়া, না আছে কোনো আশা। এখানে শুধু আছে একটা নিষ্পাপ নিঃস্বার্থ বন্ধন, যে বন্ধনের কথা হয়তো আপনাদের আগে কেউ শোনায়নি। সত্যি কথা বলতে এই গল্পটার যিনি লেখক শম্ভু মুখার্জি, তার সাথেও ঠিক এমনই একটা বন্ধনে আবদ্ধ আমি। শম্ভু মুখার্জি আমার ঠাকুরদা। তিনি আজ আর এই পৃথিবীতে নেই, তবে তার প্রতি থাকা এই ভালোবাসাটা চিরন্তন। এবং তার আমার মুখে ফোটানো হাসি থেকেই আমি আজ আপনাদের শোনাতে চলেছি বেলফুল ও খুকুমণি। সূর্যদেব সবে মাত্র দেখা দেবার উদ্যোগ করছেন। রক্তিমাভায় পূর্ব দিগন্ত উদ্ভাসিত। স্বপ্নময় রাত্রির শেষে আর একটি ব্যস্ত দিনের সূচনা হল। চঞ্চল বালকের মতো ভোরের বাতাস মহানন্দে ছোটাছুটি করে ছড়িয়ে দেয় পাখির কলতান আর ফুলের সুগন্ধ। তারপর হঠাৎ থমকে দাঁড়ায়, নজর পড়ে বেলফুলের ঝোপের দিকে। নদীর কোল ঘেঁষে যে বাগান, যেখানে নানা গাছগাছালির মেলা, তারই এক কোণে একটা গাছ এখনো ঘুমে ঢুলছে। তার দুধ সাদা ফুলের উপর শিশির ভেজা রক্তরঙিন সূর্যালোকে রামধনুর ঝিলিক। অথচ কোনো হুঁশ নেই। গাছের ঝাঁকড়া মাথায় চাঁটি মেরে বাতাস ডাক দেয়, ও বেলা, জাগো ভাই, সকাল হলো যে। কিন্তু ওই পর্যন্ত দুরন্ত বাতাসের ফুরসত নেই। মুহূর্তে মিলিয়ে যায় কোন অজানার উদ্দেশ্যে। ইতস্তত ডালপালা নেড়ে আর মোড়া ভেঙে অলস্বরে বেলফুলের গাছ বলে, কই খুকুমণি এলো না তো? তারপর সজাগ হয়ে দেখে গত সন্ধ্যায় যে ফুলগুলি ধরেছিল আজ সেগুলি পূর্ণ বিকশিত। যেমন তার শোভা তেমনি তার সুবাস। পূর্ণতার তৃপ্তি তার মন আচ্ছন্ন করে। আনন্দের স্রোত বয়ে যায় তার সারা অঙ্গে। ফুলের সম্ভারে নিজেকে সম্ভারাকি মনে হয়। ধন্য এই সকাল। গুনগুন করে গান গেয়ে উড়ে চলেছে এক কালো ভ্রমর। হঠাৎ তার চোখ পড়ল বাগানের কোণে। বেলফুলের গাছের দিকে এগিয়ে আসতেই মুচকি হেসে বেলফুল বলে, কি ব্যাপার ভ্রমর মশাই, আজ যে বড় পথ ভুলে? ভ্রমর অপ্রস্তুত, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, না এসে পারলুম কই বলো। আজ বাগান আলো করা, যেমনি তোমার রূপ বেলরানি তেমনি সুমধুর গন্ধ। এমন তো আগে দেখিনি। বেলফুলের গাছ দুঃখ করে বলে, দেখবে কি করে ভ্রমর মশাই? আরে আমি কি ছাই উপভোগ করেছি আজকের এই আনন্দের শিহরণ? হবে কি করে বলো? ভোর না হতেই খুকুমণি যে সাজি ভোরে আমার অমন সুন্দর ফুলগুলিকে কেড়ে নিয়ে যায়, একটিও থাকে না আমার কাছে। কি স্বার্থপর ভাবো। সবচেয়ে উৎকৃষ্ট ফুলটি বেছে নিয়ে তার কোমল পাপড়ির উপর নেমে পড়ে ভ্রমর। বলে, মানুষ মানেই স্বার্থপর। ক্ষুদ্র হলেও আমাদের যে প্রাণ আছে, আছে সুখ দুঃখ বেদনা ভরা জীবন, তারা কি তা গ্রাহ্য করবে? অথচ দেখো, আমি পেটের মধুথলিতে মধু আর পেছনের পায়ে রেণুর পুঁটুলি বেঁধে নিয়ে যাব আমার বাচ্চাদের জন্য।
রেণু তাদের শরীর গঠন করবে আর মধু যোগাবে বল, কিন্তু তার সঙ্গে মানুষের যে কত উপকার করেছে সেটা তো মিথ্যে নয়। বেলফুলের গাছ ব্যাপারটা ঠিক বোঝে না, জিজ্ঞাসা করে, সেটা কিভাবে? ভ্রমর তাকে বুঝিয়ে বলে, আমি গাছে গাছে রেণু ছড়িয়ে পরাগ মিলন ঘটাই, সেটা কি নিজের স্বার্থে? যদি সেটা না করতুম তাহলে খাদ্যশস্যের উৎপাদন হতো কি করে শুনি? অথচ মানুষের কৃতজ্ঞতা বোধ নেই, দেখতে পেলেই মারতে আসে। বেলফুল বলে, আগে ঠাউর করতে পারিনি, কিন্তু এখন বুঝতে আমার আর বাকি নেই যে তুমি তো যে এসে নাও, তুমি তো রানী, রানী ভ্রমর। কি সৌভাগ্য আমার যে আজ তোমার দর্শন পেলুম। তা তোমার সৈন্য সামন্ত আর দাস দাসীরা গেল কোথায়? রানী ভ্রমর বিনীতভাবে বলে, না গো বেল রানী, আমি মৌরানীর মতো অলস সুখী রানী নই। তিনি বাস করেন শত শত ছোকনো ঘরের বিরাট অট্টালিকায়, মধুতে মধুতে টইটুম্বুর মরিচাকে। আয়েশি রানীর কাজ শুধু ডিম পাড়া, ব্যাস। বাকি দায়িত্ব পালন করে অসংখ্য কর্মী আর সৈন্য সামন্ত। আর আমি আকারে বড় হলে কি হবে? আমার জীবনযাত্রা অতি সাধারণ। আমার বাসা হলো গাছের কোটর কিংবা মাটির গর্ত। সৈন্য সামন্তের বালাই নেই, কিছু কর্মী আছে বটে, তাদের সঙ্গে মিলে মিশিয়ে সব দায়িত্ব সামলাই। বেলফুলের গাছ অত শত বুঝে না। যারা চলে ফিরে বেড়ায়, যারা উড়তে পারে, তাদের জগৎ আলাদা। বেলফুলের গাছ ছিল প্রকৃতিকে, মাটি, জল, বাতাস আর সূর্যালোকের সঙ্গে তার সম্পর্ক বড়ই ঘনিষ্ঠ। তাদের উপর সে নির্ভরশীল, সপাক আহারে তার বিশ্বাস। নিজের পাতা সবুজ রস, বাতাস আর জলের মতো সম্পদ হলে তার দিব্যি চলে যায়, কারোর উপর নির্ভর করতে হয় না। বেলফুলের গাছ যখন এইসব কথা চিন্তা করছে, তখন কে যেন হালকা পায়ে প্রায় চুপিসারে ফুলের উপর নেমে পড়তেই সে চমকে উঠল। দেখে তার দিকে প্রশংসা ভরা চোখে বোলতামশাই মিটি মিটি হাসছে। হলদে রঙের উপর কালো ডোরা যে কত মানানসই হতে পারে তা বোলতার রূপ দেখে বোঝা যায়। ফুলের সমাজে এমন বাহার বিশেষ দেখা যায় না, কিন্তু বোলতা সে কথা মানতে নারাজ। বোলতা বলে, তোমার ধবধবে সাদা কোমল পাপড়ির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় নাকি? আর মন মাতানো গন্ধ, সবচেয়ে বড় কথা হলো তোমার তুলনাহীন মধু। সেই আকর্ষণেই তো কত দূর থেকে তোমার কাছে এলুম। কাজের ফাঁকে বোলতা আলাপ জমায়। ফুলের সঙ্গে তার বাসার মিল আছে শুনে বেলফুলের গাছ তো অবাক। বলে, কিভাবে? বোলতা বলে, কেন বলছি শোনো। যত বড় ফুল হোক না কেন, সে ফুল তো একটা বোটার উপরেই ধরে, তাই না? বেলফুলের গাছ নির্দ্বিধায় সে কথা মেনে নেয়। বোলতা আবার বলে, আমাদেরও তাই। আমরা গাছের ডালে কিংবা কড়ি কাঠ ইত্যাদিতে একটা শক্ত করে থাম গাঁথি, কাঠের গুঁড়ো আর আমাদের মুখের লালা মিশিয়ে। ধরো সেটাই হলো বোটা। সেটা থেকে ঝুলে থাকে ফুলের আকারে সাদা রঙের চাক, যেন ফুলের বোটায় সাদা ফুল ধরেছে। মানুষ ঘরের উপর ঘর তোলে, আর আমরা আমাদের সংসার বাড়লে আমরা কিন্তু ঘরের নিচে ঘর বানিয়ে বাসাটা বড় করে তুলি। ঘরগুলি ফিনফিনে কাগজের মতো দেখতে, শুকোয় না, ভেজে না, ঝরেও পড়ে না, বেশ পাকাপোক্ত। তবে ঘরে মধু থাকে না। আমরা মধু খাই গাছের, আর ফলের রস খাই, এমনকি ছোট ছোট পোকামাকড় মেরেও খাই, কিন্তু সঞ্চয়ে বিশ্বাস করি না। বেলফুলের গাছ অবাক হয়েছে। তার অপার কৌতূহল। সে মাটি আঁকড়ে পড়ে আছে। বিস্ময়ে ভরা পৃথিবীর কতটুকু সে দেখতে পায় আর কতটুকুই বা বোঝে। অন্যমনস্ক ছিল। হঠাৎ চমকে উঠে থাকে এক মৌমাছি বুম শব্দ করে উড়ে এলো আর গুত্তা মেরে সোজা মুখ গুঁজে দিল ফুলের অন্তঃস্থলে।
তার রকম ফকম দেখে তো বেল ফুলের গাছ হেসেই অস্থির। মৌমাছিকে উদ্দেশ্য করে বলে, অত তারা কিসের? আমি তো আর পালিয়ে যাচ্ছি না, চিরজীবন এখানেই কাটাবো। আজ যখন এসে পড়েছো, দাঁড়াও না ভাই, দুটো সুখ দুঃখের কথা হোক। মৌমাছি তার পেটে মধু থলিতে মধু আর পায়ের রেণু দ্রুত ভর্তি করে ফেলেছে। এবার ফেরার পালা। মৌমাছি বলে, ফুরসত কই আমার? থলিতে যা সংগ্রহ করা গেল, ফিরে গিয়ে তাড়াতাড়ি মৌচাকে জমা দিতে হবে। শুধু তাই নয়, নাচ দেখাতে হবে। বিশেষ ধরনের সে নাচ, ডানা কাঁপিয়ে লেজ দাঁড়িয়ে সেই নাচের ভঙ্গির মধ্যে ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে তোমার ঠিকানা। সেই মতো সবাই দল বেঁধে তোমার কাছে পৌঁছে যাবে কাল সকালে। আমি তো নগণ্য কর্মী মৌমাছি, মৌরানীর আজ্ঞাবহ দাস। আমাকে হয়তো অন্য স্থানে পাঠিয়ে দেবে, তোমার সঙ্গে দেখাই হবে না। তবু তোমাকে কি ভোলা যায়? যেমন তোমার রূপ তেমনি তোমার গুণ। এমন কথা শুনতে কার না ভালো লাগে, কিন্তু আর হয়তো শোনা যাবে না। রোজকার মতো খুকুমনি যদি সব ফুল কেড়ে নিয়ে যায়, তখন কথাটা জানতে পেরে মৌমাছি আগত ভাবে বলে, রানীমাকে বলে সৈন্য মৌমাছি পাঠিয়ে দেব, তারা প্রাণ দিয়ে তোমার ফুল রক্ষা করবে। দেবে খুকুমনিকে হুল ফুটিয়ে, তখন দেখবে মজা। তাদের হুল ওই বলতা বা ভীমরুলের হুল নয়, এ হলো বাঁকা কাঁটাওয়ালা হুল, যা ফোটালে মৌসেনার প্রাণ যাবে, কিন্তু হুল বেরোবে না। কারণ হুলটা যে তাদের দেহেরই অংশ বিশেষ, সে কথা জেনেও তারা প্রাণ দেবে অকাতরে। কিন্তু খুকুমনিকে শাস্তি দেবার কথায় বেলফুল গাছের মন সায় দেয় না। সে বলে, না না, খুকুমণিকে ব্যথা দিও না, তার মনটা যে বড্ড ভালো, আমি যে তাকে ভালোবাসি। কিন্তু যার উদ্দেশ্যে কথাটা বলা, সে কখন গেছে উড়ে। এতক্ষণে হয়তো বাসায় ফিরে নাচ দেখাতে ব্যস্ত। উত্তর এলো এক প্রজাপতির কাছ থেকে। প্রজাপতি বলে, ব্যথা দেবার তো প্রশ্নই ওঠে না। আমি নিরীহ শান্তির দূত, আমি শিল্পী, প্রেম আর সৌন্দর্যের প্রতীক। দেখো কত রঙে রাঙিয়েছি আমার পাখা। এই চটক দেখিয়ে ছোটদেরকে তাক লাগিয়ে দিই, তারপর তামাশা দেখতে তাদের নাগালে গিয়েও ধরা দিই না। শেষ মুহূর্তে উড়ে যাই এক জায়গা থেকে আর এক জায়গায়। ছোটদের ছোটাছুটি, নাচানাচি আর হাসাহাসি দেখে খুব আনন্দ পাই। খুকুমনিকে কষ্ট দেব আমি? কখনোই না। সে যাক, তোমার রূপ দেখে আমি মুগ্ধ। কি অপূর্ব লাগছে দেখতে। প্রজাপতির গলায় খোসামদির সুর। প্রজাপতি নিজেই অপূর্ব দেখতে। গায়ে তার লাল, নীল, হলুদ আর কত রঙের বাহার। সে বেলফুলের সৌন্দর্যে মুগ্ধ। একজনের রূপের মর্যাদা জানাচ্ছে এক রূপসী। বেলফুলের গাছ গর্বে আর খুশিতে ডগমগ। সে বলে, শুধু রূপটাই দেখলে, গুণটা কেমন তাই বলো। প্রজাপতি উত্তর দেবে কি? যতটা পারে মধু শুষে নিতে তখন সে ব্যস্ত। দুদিকে দুজোড়া ডানা একবার মিলে ধরে, আবার পিঠের উপর খাড়াভাবে সেঁকে দেয়। সেটাই যে তার পরম তৃপ্তির বহিঃপ্রকাশ।
তাই দেখে বেলফুলের গাছেরও ডালপালা কাঁপে তৃপ্তিতে আর আনন্দ উচ্ছ্বাসে। আপন গরিমায় মন আচ্ছন্ন। আজ সকাল থেকে অসংখ্য অতিথির আগমন, আর তাদের উচ্ছ্বসিত প্রশংসা শুনে সে অভিভূত। কিন্তু বিকালে পরিস্থিতি যা পাল্টে, কোনো অতিথি বেলফুলের গাছের দিকে আর আসে না। সে এখন একা, পরিত্যক্ত, দেহ তার ক্লান্ত, মন ভারাক্রান্ত। রৌদ্রের প্রখর তাপে তার ফুলগুলি মাধুর্য হারিয়ে ছড়িয়ে পড়েছে মাটিতে। গোটা কয়েক মুমূর্ষু ভাবে বোটায় ঝুলছে বিগত রূপ জীবনকে ব্যঙ্গ করে। সুগন্ধ আর মধুর ভাণ্ডার নিঃশেষ। সে এখন সর্বশান্ত। পশ্চিম গগনে সূর্য ঢলে পড়ে। সোনালি গোধূলি মুছে ফেলে নেমে আসে কালো অন্ধকার। জোনাকিরা ঝিকিমিকি আলো জ্বালিয়ে নেচে বেড়ায়। ঝিঁঝি পোকা ধরে একটানা বিষাদের সুর। ব্যাঙ ডাকে বৃষ্টির মুখছে। বেশ মোট আবহাওয়া। গুমড়োয় বেলফুলের গাছ দুঃখ আর হতাশায়। কীট পতঙ্গের প্রবঞ্চনায় সে ব্যথিত। মৌখিক প্রশংসায় ভুলিয়ে তারা তার সব রূপ রস গন্ধ লুট করে নিয়ে গেল। তাকে সম্পদহারা করার পর ফিরেও তাকালো না স্বার্থান্বেষী লোভীর দল। বেলফুলের গাছ তার নিজের মূর্খামি আর অহংকার জন্য অনুতাপে দগ্ধ। মর্মে মর্মে উপলব্ধি করে খুকুমনের মতো কেউ তাকে ভালোবাসেনি। আন্তরিক আর অকৃত্রিম সেই ভালোবাসা। মনে পড়ে যায় সেই ছোটবেলাকার কথা। সে তখন কতটুকু, সামান্য একটা চারা গাছ মাত্র। গেট খোলা পেয়ে একটা গরু ঢুকে পড়েছিল বাগানে। কি তছনছই না করল। সে তো ভয়ে অস্থির। কি করে নিজেকে রক্ষা করবে ভেবে পায় না। গোলাপ গাছের মতো কাঁটা থাকলে হতো, বিছুটির মতো বীজ থাকলেও হতে পারত, কিন্তু সেসব তো কিছুই নেই। হন্তদন্ত হয়ে মালি যতক্ষণে ছুটে এলো, ততক্ষণে গরুটা অন্য গাছের সঙ্গে তাকেও উপড়ে ফেলেছে। মালি তাড়া খেয়ে গরুর মুখ থেকে খসে পড়ল। তবু তাচ্ছিল্য করে মালি তাকে ফিরিয়ে দিচ্ছিল, কিন্তু কে তাকে তুলে এনে আবার যথাস্থানে পৌঁছল। কেই বা মালির সঙ্গে কচি হাত দুটো ক্ষত বিক্ষত করে কাঁটা তারের বেড়া দিয়ে আদরে যত্নে বড় করে তুলল। সে তো আর কেউ নয়, এই খুকুমনি। যেদিন সন্ধ্যায় প্রথম ফুটল ফুল, কে সেদিন আনন্দে হাততালি দিয়ে নাচতে নাচতে সকলকে ডেকে এনে বারবার চুমু খেলো সেই ফুল। সেও তো এই খুকুমনি। অনুতাপে তার মন কেঁদে ওঠে, বলে, অবুঝ আমি, আমাকে ক্ষমা করো। লক্ষ্মী সোনা, একবারটি এসে দেখে যাও। কত শত ফুল আর কুড়ি ধরেছে তোমার জন্য থরে থরে। আকাশে জল ভরা মেঘ গুরুগম্ভীর শব্দে চারিদিক কাঁপিয়ে তুলল। মুষলধারে নামলো বৃষ্টি। আধারের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে, আর তারই ক্ষণিক প্রভায় দেখা যায় বাগানের কোনায় বেলফুলের গাছটি অধীর প্রতীক্ষায় ভিজছে আর ভাবছে, কই খুকুমনি তো এলো না। এতক্ষণ শুনলেন আমাদের আজকের গল্প শম্ভু মুখার্জির কলমে বেলফুল ও খুকুমনি। গল্প পাঠে ছিলেন গৌতম। গল্পে বেলফুল, ভ্রমর, বোলতা, মৌমাছি ও প্রজাপতির ভূমিকায় ছিলাম আমি, সপ্তদীপা। গল্পের সাউন্ড ডিজাইন করেছেন রাতুল বসাক। গল্পের ভিজুয়াল এডিটস করেছি আমি, সপ্তদীপা।
গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন ভিডিওটা, শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। কারণ লালকে করুন কালো, গল্প পাবেন আরও ভালো ভালো। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সুন্দর গল্প নিয়ে খুব শিগগিরই। ততদিনের জন্য সবাই ভালো থাকুন, ভালো রাখুন। বিদায়।